আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতির ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, টুঙ্গিপুর মাধ্যমিক বিদ্যালয়। নবম দশম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যেখানে যে অবস্থায় আসো অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। সম্মানিত অভিভাবক মণ্ডলীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পুরোটা ক্লাস জুড়ে আমার সাথে থাকবে, উপকৃত হবে ইনশাল্লাহ। আমি গত পর্বে তোমাদের সাথে ত্রিকোণমিতি নিয়ে সূত্র এবং সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছো। আজকে আমি গত ক্লাস থেকে কিছু একটু আলোচনা করি। আজকের গত ক্লাসের সূত্র দিয়ে আমি কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমেই দেখো, আমি গত ক্লাসে সেদিন একটা ষড়ভুজ এঁকে সেখান থেকে বিভিন্ন ধরনের সূত্র আমি তৈরি করেছিলাম। যে আমি যদি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে 6টা সূত্র হবে, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে 6টা সূত্র হবে। যেমন ধরো একটা উদাহরণ দিই, এখানে আমরা এমনভাবে চিত্রটা এঁকেছি। ঘড়ির কাঁটার দিকের কথা যদি বলি, এখানে প্রথমে আমি যদি ট্যানের কথা চিন্তা করি, ট্যান, সাইন, কস, কট, কোসেক, সেক, তার মানে হচ্ছে এমনভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে, ট্যানের বিপরীত হচ্ছে কট, সাইনের বিপরীত কোসেক। তো এখানে যদি দেখো কি হয়েছে, এখানে দেখো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ বাম দিকে যাচ্ছে। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অথবা আমরা যদি চিন্তা করি কস থিটা সমান তাহলে হবে কট থিটা বাই কোসেক থিটা। এই হলো ঘড়ির কাঁটার দিকে। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি এরকম হয়, কট থিটা সমান হবে কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা। আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো এই একই সূত্র, এটার মাঝে সবগুলোর মাঝে আমরা চিন্তা করব। চিন্তা করলে এমনভাবে চিত্র আমার অঙ্কন করা হয়েছে, ট্যান কট, তার মানে এখানে যদি আমরা মাঝখানে 1 চিন্তা করি তাহলে এরকম হবে, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এভাবে করে 6টা ত্রিকোণমিতি অনুপাতের জন্য আমরা 6টা সূত্র লিখব। তারপরে আমরা যদি এটাকে এরকম চিন্তা করি, আবার তৃতীয় ধাপে যাই, এখানে যদি একটা এ হয়, এখানে যদি একটা বি হয়, এখানে যদি একটা সি হয়, তার মানে এখানে 6টা ষড়ভুজের মধ্যে 6টা আমার ত্রিভুজ অঙ্কিত হয়েছে। তা আমি প্রথম ত্রিভুজটাকে যদি বাদ দেই তাহলে দ্বিতীয় ত্রিভুজ নিয়ে কাজ করব, দ্বিতীয় ত্রিভুজ বাদ দিয়ে তৃতীয় ত্রিভুজ নিয়ে কাজ করবো। এভাবে করে যদি আমি এখানে এ বি সি চিন্তা করি তাহলে এই সূত্রটা এইভাবে দাঁড়ায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। সেই শর্তে আমি এটাকে ধরতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই আলোকে আমি এখান থেকে আরও 4টা সূত্র লিখতে পারি। তোমরা যদি একটু ভালো করে দেখো এটা বুঝতে পারবে কীভাবে লিখেছি। তারপরে আমি এই চিত্রটার কথা যদি চিন্তা করি তাহলে এখানে লিখতে পারি 1 স্কয়ার প্লাস কট স্কয়ার, ওটার উপর অবশ্যই স্কয়ার দেওয়া লাগে না, তাহলে সেখান থেকে লিখতে পারি আমি 1 প্লাস কট স্কয়ার ইকুয়াল টু কোসেক স্কয়ার। সেখান থেকে 4টা সূত্র। এভাবে করে দেখলে তুমি 3টে সূত্র দিয়ে 15টা সূত্র লিখতে পারবে ইনশাল্লাহ। এবার আসো বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে, সেটার সঙ্গে একটু বলি। বাহুগুলোর মধ্যে যে কোনো 2টি বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। তবে একটা বিষয়, লক্ষণীয় বিষয়, তুমি কিভাবে আমরা যেগুলো পড়তে চাই, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, মনে রাখার সহজ কৌশলটা কি সেটা মনে রাখবা তুমি। আমি দেখো এখানে লাল কালি দিয়ে 3টা লিখেছি, নীল কালি দিয়ে 3টা লিখেছি। লাল কালিতে লিখেছি 1 3 5, 1-এ লিখেছি সাইন থিটা, 3-এ লিখেছি কট ট্যান থিটা, 5-এ লিখেছি সেক থিটা। আর জোট সংখ্যা 2 4 6, 2-এ লিখেছি কস, 4-এ কট, 6-এ কোসেক। যদি একটু সামনে আসো, আমি এখানে একটা গাণিতিক যুক্তি দাঁড় করিয়েছি। প্রত্যেকটার যোগফল কিন্তু 7 7 7 7। কীভাবে? 1 যোগ 6 সমান 7, 2 যোগ 5 সমান 7, 3 যোগ 4 সমান 7। মানে এটা দিয়ে আসলে কী বোঝানোর চেষ্টা করেছি, একটু যদি সহজে একটু বোঝার চেষ্টা করো তো সহজে বুঝবে। দেখো 1-এর সাথে 6-এর একটা সম্পর্ক আছে। 1-এর সাথে 6-এর সম্পর্ক কি? এখানে 1 নম্বর হচ্ছে সাইন থিটা, 6 নম্বর হচ্ছে কোসেক থিটা। তার মানে এটা দিয়ে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। কীভাবে? 1-এর সাথে 6-এর সম্পর্ক, তাহলে এই সম্পর্কটা কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। আবার দেখো এখানে আছে 2 যোগ 5 সমান 7, 2-এ কী ছিল? কস থিটা, আর 5-এ কী ছিল? সেক থিটা। তার মানে কস থিটা সমান লিখতে পারি আমরা 1 বাই সেক থিটা। এভাবে করে আমরা বাকি সূত্রগুলো লিখতে পারি। তারপরে আমাদের ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে আরেকটা সূত্র অবশ্যই লাগবে, সেটা হচ্ছে আমরা দেখব যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তারপরে হচ্ছে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা তুমি সহজে কীভাবে মনে রাখবা সেটার জন্য আমরা একটা লজিক দাঁড় করিয়েছি। অবশ্যই এটা বই পুস্তকভাবে নেই, জাস্ট বোঝার জন্য। সেটা কি? দেখো এখানে বলেছে সাগরে লবণ অতি। সাগর বলতে এখানে বোঝানোর চেষ্টা করেছে সাইন, আর লবণ বোঝানোর চেষ্টা করেছে লম্ব, আর অতি মানে অতিভুজ বোঝানোর চেষ্টা করেছে। তাহলে দেখো বিষয়টা কী দাঁড়ালো,
এই সাইন হলো প্রথম ধাপ, এইটা আমার সূত্র আকারে যাবে, এটা দ্বিতীয়টা তুমি দেবো উপরে, তৃতীয়টা দেবো নিচে। তার মানে হলো সাইন থিটা যদি কোণের একক থিটা হয়, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তার মানে হচ্ছে এই মাঝখানে যেটা থাকবে সেটা দেবো আমি উপরে, আর শেষেরটা দেবো নিচে। এবার আসো এখানে সাইন থিটা আমরা এখান থেকে শিখেছিলাম যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা সাইন থিটার সমান যদি লম্ব বাই অতিভুজ পাই, তাহলে কোসেক থিটা বলতে পারি কি অতিভুজ বাই লম্ব, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেটা উপরে দিয়ে দেবো। এরপর আসি কজের বেলায়। কথায় বলে ভূত আছে, এই কথা বলতে বোঝানোর চেষ্টা করেছি কস, আর ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, আর বলে এটা জাস্ট একটু মিলানোর জন্য বলেছি। তার মানে সূত্রটা কী দাঁড়ায়, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি কসের সাথে কার সম্পর্ক, সেকের একটা সম্পর্ক আছে, কী সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে আমরা সেক থিটা সমান বলতে পারি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কসের মানটাকে উল্টাই দেবো আমরা, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এবার আসো ট্যানের বেলায়, ট্যানের বেলায় বলতে পারি টেরা লম্বা ভূত। তার মানে হচ্ছে টেরা বলতে ট্যান বুঝিয়েছি, লম্বা মানে লম্ব বুঝিয়েছি, আর ভূত বলতে ভূমি বুঝিয়েছি। তাহলে আমরা সূত্রটা কি দাঁড়ালো দেখো, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি ট্যানের সাথে সম্পর্ক ছিল কার, কটের, কী সম্পর্ক, বিপরীত সম্পর্ক। তাহলে আমরা ট্যানের মানটাকে যদি উল্টাই দেই তাহলে সেখানে হবে ভূমি বাই লম্ব। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। এখন আচ্ছা, আরেকটা সূত্র আমার এই অঙ্ক করতে গেলে লাগবে, সেটা হচ্ছে আমি তোমাদের গত কোনো এক ক্লাসে বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা এবং প্রমাণ সব ব্যাখ্যা করেছিলাম। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা ছিল এরকম যে পিথাগোরাসের উপপাদ্যটা ছিল তোমার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এটা মনে রেখে তারপর আমরা বাকি কাজগুলো করার চেষ্টা করব। আসো বন্ধুরা, আচ্ছা দেখো আমি তোমাদের বইয়ের 9.1 ত্রিকোণমিতি 9.1 2 নম্বর অঙ্কটা তুলেছে। দেখো এখানে লেখা আছে সাইন এর সমান 3/4 হলে এ কোণের অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, তাহলে এখানে দেওয়া আছে একটি সাইন এ, তাহলে আরও 5টি নিশ্চয়ই আছে। আমি সেটা পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে সমকোণী ত্রিভুজের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ত্রিভুজ অঙ্কন করেছি, ত্রিভুজটার নাম অবশ্যই নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কিভাবে সমকোণী ত্রিভুজ হলো, যদি ত্রিভুজ কিভাবে আমরা চিনব, একটা ত্রিভুজের 3টে কোণ থাকবে, 3টে বাহু থাকবে। যদি এই 3টে বাহুর মধ্যে 3টে কোণের মধ্যে একটা সমকোণ থাকে তখন আমরা সেটাকে সমকোণী ত্রিভুজ বলো। তাহলে আবার সমকোণী ত্রিভুজ আরও একটা সংজ্ঞা আছে, যদি একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে দণ্ডায়মান হয়, দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেখানে সমকোণ হবে। তাহলে একটা ত্রিভুজের মধ্যে আমরা অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে 90 ডিগ্রি থাকা লাগবে, তাহলে 90 ডিগ্রি এখানে আছে। এখন আমি দেখব এইখানে আমার চিত্রে প্রশ্নে কি বলেছে, সাইন এ, তার মানে এখানে কিন্তু আমার প্রদত্ত কোণ এইটা কি, অর্থাৎ 3টে কোণের মধ্যে একটা কোণ থাকবে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর 2টা কোণ থাকবে নিশ্চয়ই সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ এটাও সূক্ষ্মকোণ। আমরা এখন বিষয়টা হলো এই যে সাইন এ বলতে কি বুঝিয়েছে, এ, এটা হচ্ছে প্রদত্ত কোণ, অর্থাৎ এই 3 কোণের মধ্যে একটা কোণ নির্দেশ করেছে, সেই কোণটা তুমি কোথায় দিবা, ইচ্ছা করলে তুমি এখানেও দিতে পারো, উপরেও দিতে পারো, এখানেও দিতে পারো। তো এখানে দিলে সবচেয়ে বেটার হবে, আমার সমস্যাটা সহজে সমাধান করতে পারবো। তাহলে আমি এখানে দিলাম এ, 3টে কোণের মধ্যে এটা আমি নিলাম এ, তাহলে এখানে আমি এখন ইচ্ছা মতো দিয়ে দিই বি সি। এখন আমরা জানি যেটা জানি তারপর একটা জানার চেষ্টা করি। আমরা জানি প্রদত্ত কোণের বিপরীত বাহুটা কিন্তু লম্ব, এটা হলো প্রদত্ত কোণ যেটা দেওয়া আছে এ, তাহলে এটা লম্ব। তাহলে এখানে আমরা ওখানে পড়েছি একটু আগে, মানে সাগরে লবণ আছে, অর্থাৎ সাগরে লবণ আছে সাইনে লম্ব বাই অতিভুজ, তাই না। তাহলে এই প্রথমে 3, এই উপরে 3, এইটাই হবে লম্ব 3, আর এই যে নিচে যেটা আছে নিচে অতিভুজ। তাহলে অতিভুজটা কোনটা, অতিভুজটা একটু চিন্তা করি, অতিভুজটা আসলে কোনটাকে অতিভুজ বলবো আমরা, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অথবা আমরা বলতে পারি এই একটা ত্রিভুজের মধ্যে সবচেয়ে যেই বাহুটা বড় ওই বাহুটা অতিভুজ। অথবা আরও বলতে পারি 2টা বাহু স্ট্রেট সোজা থাকবে, লম্বালম্বিভাবে থাকবে, আর একটা থাকবে হেলানো, হেলানো বাহুটাকে আমরা অতিভুজ বলতে পারি। তাহলে সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ। তাহলে এখানে আমার লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, দেওয়া নেই কি, এটা যদি আমরা যদি একটা ত্রিভুজের 2টা বাহু বলতে পারি, একটা লম্ব একটা অতিভুজ, তাহলে নিশ্চয়ই বাকিটা ভূমি। কারণ কি, একটা ত্রিভুজের মধ্যে লম্ব অতিভুজ ভূমি এই 3টে বাহু থাকে, তার মানে আমার লম্ব আছে অতিভুজ আছে ভূমি নেই। তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করব। পিথাগোরাস কি বলেছে, ওখানে বলেছে যে ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
তোমাদের মনে রাখতে হবে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, সূত্রটা আমি একটু লিখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে মনে রাখার একটা বিষয়, তোমাকে যদি লম্ব আর ভূমি এই দুইটার যে কোনো একটা বের করতে বলে, অতিভুজ না বলে, তাহলে আমরা কাজ করব এই যে যেহেতু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমরা এটাকে কি করব, এখানে লিখে দেবো, একই কথা কিন্তু। বা দিয়ে দিচ্ছি আমরা। এরপরে লম্বটা কি আমাদের বিসি স্কোয়ার প্লাস ভূমিটি কি এবি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কি এসি স্কোয়ার। আমাদের বের করতে হবে কি এবিটা, আমার এবি নেই, তাহলে এবি এখানে রেখে দিলাম, এসি স্কোয়ার ঠিক রাখলাম, প্লাস এইটা মনে মনে এখানে একটা প্লাস আছে, এই প্লাস বিসি স্কোয়ার ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তারপরে আমরা আসি এবি স্কোয়ার ইকুয়াল টু, এখন মান বসিয়ে দেই, এসির মান হলো 4 স্কোয়ার, বিসির মান 3 স্কোয়ার, বা এবি স্কোয়ার ইকুয়াল টু 4-এর উপর স্কোয়ার মানে 16 আর 3-এর উপর স্কোয়ার মানে হলো 9। তার মানে হলো আমরা যদি এটাকে বিয়োগ করি, 16 থেকে 9 বাদ গেলে কত থাকে 7, অতএব এবি সমান √7। আশা করি তোমরা এবির মানটা বুঝতে পেরেছো। এটা বের করার শর্ত তো হয়তো বা তোমরা জানো, অর্থাৎ এখানেও রুট দিয়েছি, এখানেও রুট দিয়েছি, রুট স্কয়ার তখন বাদ যাবে, তাহলে এখানে রুটটা থেকে যাবে, তার মানে এবির মান আমরা পেয়ে গেলাম √7। তাহলে এখন কিন্তু আমরা দেখো আমরা সহজে অতএব চিত্র হতে আমরা কিন্তু অন্যগুলো বের করতে পারি। চিত্র হতে কী পাই দেখো, এই যে এখানে সাইনের, তা আমরা জানি সাইনের বিপরীতকে কোসেকে, আমরা কিন্তু এটা এখান থেকেই লিখতে পারি, কোসেকে সমান হবে, অর্থাৎ সাইনের মানটাকে যদি উপরেটা নিচে করে নিচেটা উপরে করে তাহলে কিন্তু পেয়ে যায় কোসেকে। তারপরে কস এ, আমরা বলেছি কথায় বলে ভূত আছে, মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি এখানে √7, অতিভুজ কি 4। এখন কসের বিপরীত কি সেক, সেকের সমান হবে এই যে কসের মানটাকে আমরা উল্টিয়ে দেব, উপরে যাবে 4 নিচে যাবে √7, তারপর আবার ট্যান এ সমান মানে কি ট্যান লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব কি আমাদের হচ্ছে লম্ব হলো 3 আর ভূমি হলো √7, কট কি হবে এই ট্যানের মানটাকে উল্টিয়ে দেবো √7/3। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন 3 নম্বরটা করব। আমরা 3 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করব। 3 নম্বর দেওয়া আছে দেখো, 15 cot A = 8 হলে সাইন এবং সেকে, আমরা কিন্তু এটা দিয়ে হয়তো বা পারবো, কারণ এখানে প্রদত্ত কোণ এ দেওয়া আছে। তাহলে আমরা শুধু একটু চেঞ্জ হবে, কি হবে আমরা এটা লিখবো, দেওয়া আছে 15 cot A সমান 8 বা cot A সমান 8/15। এখন আমার এটা মনে হয় ঠিক থাকবে সব, দেখো যেহেতু প্রদত্ত কোণ আমরা এটাই নিব এ, কিন্তু এইটা চেঞ্জ হবে। এখন আমাকে জানতে হবে যে কটের মানটা কি। আমরা কট সাধারণত একটু মনে কম থাকে, আমরা ট্যানটা চিন্তা করবো, ট্যান কি ট্যান লম্বভূত মানে লম্ব বাই ভূমি, তাহলে আমার এইটা হলো ট্যানের জন্য, ট্যানে ধরো, তাহলে কট কি হবে, কটে মানে ভূমি বাই লম্ব হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, উপরটা নিচে নিচেটা উপর, তাহলে আমার কি এই প্রথম এইটা হচ্ছে ভূমি, 8 কি হবে ভূমি, আর 15 কি হবে লম্ব, 15 হবে লম্ব। তাহলে আমাকে কী বের করতে হবে দেখো, তাহলে ভূমি আছে লম্ব আছে, নেই কি অতিভুজ, তাহলে আমরা আবার সেই পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে সহজে করে ফেলবো। কি করব এবার কিন্তু ইজি, তোমাকে যদি অতিভুজ বের করতে বলে একদম সহজ, তুমি এইটা সমান দিয়ে এইটার যোগফল হোল স্কয়ার করে দেবো। তাহলে দেখো অতএব সহজে লিখে দিচ্ছি, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মান বসিয়ে দেই, এসির মান নেই, এবির মান 8 আর বিসির মান 15 স্কয়ার, তাহলে 8টা কত হয় 64, আর এখানে 15 স্কয়ার বলতে কি 15 গুণ করলে কত হবে
তোমরা অবশ্যই জানো, তাই না? 225 হবে না? হ্যাঁ, তারপরে আমরা যোগ করে দেবো, কত হয়? 5 8 4 9, 2 8 8 আর 2, এসি স্কোয়ার ইকুয়াল টু 289। আমরা এই স্কোয়ারটা বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে কী করবো? উভয় পক্ষে রুট দিলাম। হ্যাঁ, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, বাদ যায়, আর এই এখানে রুট হলো 289। তাহলে তোমরা নিশ্চয়ই জানো 289 রুট করলে কত হয় জানো? 17 হয়, তাই না? 17, সরি এখানে আর হবে না, এটা চলে গেল। তার মানে এসি ইকুয়াল টু 17 আমরা পেলাম। এসি ইকুয়াল টু 17। আমরা এখন অতএব চিত্র হতে কি করব? সাইন এ মানে কি? সাগরের লবণতি মানে কি? সাগরের লবণতি মানে লম্ব বাই অতিভুজ 15/17, আর হলো কি সেকে। তাহলে সেকেন্ডটা আমাদের একটু সহজে মনে থাকে কম, আমরা কি করব? কস বের করব। কসটাকে এখানে জাস্ট রাফ, মানে কস এটা কি হবে? কথায় বলে ভূত, মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটাকে আমরা যদি উল্টে দেই মানে 17/8, 17/8, এটা হলো সেকেন্ড মান। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর করব। আচ্ছা দেখো 4 নম্বর প্রশ্নটা কি? এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ, সি সমকোণ, আমি প্রশ্নটা তুললাম, সি হচ্ছে সমকোণ। ভালো করে বুঝতে হবে, কিন্তু আমার আগের চিত্রটি আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব, হবে কিনা আমরা সেটা দেখব। এটা দিয়ে করলে তোমার ভালো হবে, চিত্রটা কীভাবে আঁকতে হবে। তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ, সি সমকোণ, সিটা সমকোণ, এখানে এই যে সমকোণী ত্রিভুজ এখানে হবে সি, তাইলে এটা কিন্তু বুঝতে হবে। সি হবে এখানে, এবি সমান 30, এটা একটু পরে আমি দেখি। এরপরে আমার এখানে লেখা আছে কোণ এ বি সি সমান থিটা, তার মানে কি? এ বি সি মাঝখানে যে বি, এটি সমান থিটা, তার মানে এইখানে হবে প্রদত্ত কোণটা, এখানে হবে বি আর এখানে হবে থিটা। তাহলে এখানে যদি সি হয়, এখানে যদি বি হয়, তাহলে এখানে এ। আমরা কিন্তু এই চিত্রটা আঁকতে গিয়ে অনেক সময় ভুল করি, কোথায় এ দেবো, কোথায় বি দেবো, কোথায় সি দেবো। তাহলে আমার নির্ধারিত হয়ে গেল সি এখানে হবে আর বি সমান এখানে বলা আছে যেহেতু থিটা, তাহলে নিশ্চয়ই এখানে এ হবে। এখন আমরা আসি, এ বি সমান কিন্তু 30 বলেছে। দেখো এ বি সমান 30 আর বি সি সমান 12। এখন আসলে বিষয়টা খেয়াল করতে হবে, এটা যেহেতু কোণ আমার প্রদত্ত কোণ, তারা এটা লম্ব, তাহলে এটা ভূমি, এটা অতিভুজ। আমার মনে রাখতে হবে সবসময় 3টা বাহুর মধ্যে অতিভুজটা কিন্তু বড় হবে, তাহলে এখানে বড় হচ্ছে 13, নিশ্চয়ই এখানে 13। আর আরও দিক থেকে বোঝা যায় এবি সমান 13, তাহলে আর বিসি সমান 12। আমার এইটা নেই, এটা কি? লম্ব। তাহলে আবার সেই আমার পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। তা আমি বলবো চিত্র হতে কি পাই? এবি সমান 13, বিসি সমান 12, এসি সমান প্রশ্নবোধক। আমরা এই এসির মানটা জানি না, তাহলে আমি কী করবো? আমি বলছিলাম যে যদি লম্ব অথবা ভূমি বের করতে বলে, তা আমরা এই অংশটা কিন্তু আগে রাখবো। তাহলে আমরা লিখব লম্ব স্কয়ার, অতএব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে একটু আমি মিস্টেক করেছি, লম্ব স্কয়ার হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। এবার আমরা কাজ করি, আমরা কিসের মানটা বের করবো? এসির মানটা, এসিটা রেখে দেবো এখানে। এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু এবির মান কত? আমার এবির মান হচ্ছে 13 হোল স্কয়ার মাইনাস বিসির মান বসিয়ে দিলাম। এসি স্কয়ার ইকুয়াল টু 13, মানে 13 গুণ করলে কত? 169, 169 বিয়োগ 12 গুণ করলে 144, তোমরা নিশ্চয়ই জানো। এসি স্কয়ার ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করবো হয় 5, 4 থেকে 9 থেকে 4 গেলে থাকে 5 আর 6 থেকে 4 গেলে থাকে 2। তার মানে হলো এসি স্কয়ার সমান আমরা এটা পেলাম। আমরা এই স্কয়ারটা বাদ দেওয়ার জন্য রুট দিলাম, তাহলে এখানেও রুট দিতে হবে। অতএব এসি সমান 5। তার মানে আমরা পেলাম এসির মানটা 5, এটা কি? লম্ব পেলাম।
তাহলে আমরা কিন্তু দেখো এখন সহজে লিখতে পারি, কি বলছে, সাইন থিটা। অতএব সাইন থিটা সমান, আমরা কি শিখেছিলাম, সাগরের মানে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 5, অতিভুজ হলো 13। তারপর কি বলছে, কস থিটা। আমরা ওখানে শিখেছিলাম কথায় বলে ভূত, তার মানে কথায় মানে কি, কস, ভূত মানে ভূমি, আর কথায় বলে ভূত, তাহলে কি হবে, ভূত আছে, তার মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, 12, অতিভুজ 13। এরপরে ট্যান থিটা সমান 13 লম্বভূত, মানে লম্ব বাই ভূমি 5/12, অর্থাৎ 5/12। আশা করি বন্ধুরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আশা করি তোমরা আজকের পাঠে মনোযোগী ছিলে এবং বুঝতে পেরেছো। আর একটু ভিডিওটা ভালোভাবে দেখবে বাসায়, তাহলে যদি একটু গ্যাপ থাকে গ্যাপটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই ধারাবাহিক আলোচনার পরবর্তী ক্লাসগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। তবে যাওয়ার আগে একটি কথা, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুরক্ষিতভাবে থাকার চেষ্টা করবে, অহেতুক বাড়ির বাইরে ঘোরাফেরা করবে না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।